হ্যালো, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ব্লগে। 4th ফেব্রুয়ারি 2024 সানডে, সেদিন ছিল আমাদের হসপিটালের পিকনিক। হাওড়া অর্থোপেডিক হসপিটালে সবাই মিলে আমরা এই পিকনিকটা অর্গানাইজ করেছিলাম। পিকনিকের জন্য আমরা গেছিলাম উলুবেরিয়ার গঙ্গাবিতান রিসর্টে। পিকনিকটা কীরকমভাবে মজা করলাম, কি করলাম, সেগুলোই তোমাদের সবার সাথে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক ব্লগটা কেমন হলো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। আজ আমাদের শীতকালের পিকনিক 4th ফেব্রুয়ারি হসপিটালের তরফে সব ডাক্তাররা মিলে। তো চলো উইথ ফ্যামিলি মজা করছি, দেখা যাক। हेलो Hi. हाय। गुड मॉर्निंग सौरभ, कैसा लग रहा है? अच्छा लग रहा है भाभी, बहुत दिन बाद 3 साल बाद एक बार आगे मिनी- जाने मिल रहा है। पूरा एक बार खाया रही बहुत दिन बाद पिकनिक जा रहे हैं। बट Covid के चाइल्डहुड जब छोटी थी तब पिकनिक जाने के लिए जितना एक्साइटमेंट रहता था अभी थोड़ा कम हो गया। पिकनिक से पहले पिकनिक में साजने के लिए ज़्यादा एक्साइटमेंट है। एकदम पीछे बैठ गया, पीछे बैठते पीछे से हैं। पूरा देखेंगे। हिप हिप हुर्रे, हिप हिप हुर्रे, हिप हिप हुर्रे। এই যে আমাদের সিএমএস স্যার অ্যান্ড সিএমএস ম্যাডাম, ওনারাও কিন্তু গানের তালে তালে তাল মেলাচ্ছেন, আর পেছনে বাকি সবাই ভীষণ ডান্স করতে ব্যস্ত। সবাই খুব ডান্স করেছে। এটা হলো স্নেহাশিস স্যার আর প্রীতি ম্যাডাম, ওনারাও ভীষণ এনজয় করছেন। তো তারপরে বাসে আমাদের বিভিন্ন ধরনের খাবার দাবার প্রচুর দেওয়া হয়েছিল, ফ্রুটস দেওয়া হয়েছিল। যাই হোক, আমি খাইনি, খালি পেটে ফ্রুটস খাবো তো ভাবছিলাম। অরেঞ্জ ছিল, বানানা ছিল, ফ্রুটি ছিল, কেক ছিল। এই যে দেখো আমাদের বিতলা ম্যামও বসে আছেন, উনিও খুব এনজয় করছেন। আমাদের ছোট্ট আদিশ, যাই হোক, ওর একটু শরীরটা খারাপ লাগছিল। আর এখানে কিন্তু আমাদের পেছনে হল্লা পার্টি বেশ ভালোই হল্লা করেছে। ওরাই কিন্তু বেশ ভালোই মাতিয়ে রেখেছিল একদম যাওয়া থেকে আসা অবধি। আর সেই ফেমাস গানের স্টেপ দেখেই, নাচের স্টেপ দেখেই বুঝতে পারছো যে কোন গান হতে পারে। যেতে কিন্তু প্রায় আমাদের ওই 2 ঘন্টা মতো টাইম লেগেই গিয়েছিল। বাসে সবাই এনজয় করতে ভীষণ ব্যস্ত। শ্বেতা তো মোটামুটি যাওয়া থেকে আসা অবধি পুরোটাই নাচ করেছে। ওর ভীষণ এনার্জিও ছিল নাচার, কিন্তু খুব ভালো ডান্স করে ও। এরপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গঙ্গাবিতান রিসর্টে। দেখো, রিসর্টটা কিন্তু খুব সুন্দর। আমাদের বাসটা এত দূর অবধি ভেতরের রাস্তাটা ছোট থাকার জন্য ঢুকবে না, তাই জন্য আমরা 1.5 কিলোমিটার রাস্তা টোটো করে এসেছি। রিসর্টটা কিন্তু খুব সুন্দর ছিল, থ্যাঙ্কস টু চট্টরাজ স্যার। স্যার কিন্তু এই রিসর্টটা নিজে পার্সোনালি 2 দিন আগে এসে দেখে গেছেন অ্যান্ড ফটো সেন্ড করেছিলেন, তো তখনই ভীষণ ভালো লেগেছিল। অ্যারেঞ্জমেন্ট তো ভীষণ ভালো ছিল। তো তার জন্য অবশ্যই চট্টরাজ স্যারকে অনেক 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 থ্যাংক ইউ। সবাই এরপরে এখানে এসে গঙ্গা দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে কত ফটো তুলবে, কত কিছু ভিডিও রিলস প্রচুর বানানো হয়েছে। বুমেরাং, আমাদের রুমসও নেওয়া হয়েছিল রিসর্টে। 3-4টে রুমস ছিল নেওয়া, তো আমরা ওখানে গিয়ে ফার্স্টে ফ্রেশ হলাম। দেন এখানে এই পুলগুলোও ছিল, প্রতিটা রুমসের সামনে একটা করে পুল ছিল। তো পুলগুলোতে পরে আমরা এনজয় করেছিলাম। তো ফার্স্টেই সিএমএস স্যার বললো ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য, তাই জন্য আমরা সবাই ফ্রেশ হয়ে চলে যাব এরপর ব্রেকফাস্ট করতে। আর দেখো আমাদের ম্যাডামরা সবাই ফটো তুলছে, সাজিয়া অ্যান্ড গুলাম স্যার, লাভ বার্ডস। এরপরে সবাই ব্রেকফাস্ট করতে বসে গিয়েছে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুটির কচুরি, আলুর দম, বয়েলড এগ, রসগোল্লা। তো সবাই জমিয়ে খাওয়া দাওয়া করেছি, আর খাবারগুলো কিন্তু ভীষণই টেস্টি ছিল। ওরা কিন্তু কচুরিগুলো একদম গরম গরম ভেজে দিয়েছিল, তো তার জন্য আরও বেশি টেস্টি লাগছিল খেতে। সবাই মিলে আমরা বসে একসাথে ব্রেকফাস্টটা এনজয় করলাম। এরপর আমরা সবাই অনেক ফটোশ্যুট করেছি। এরকম একটা সুন্দর রিসর্টে এসে ফটোশ্যুট না করলে কি হয়।
ততক্ষণে আদিশও প্রকৃতিটা এনজয় করছে, ওর শরীরটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে উঠেছে। বাসের জার্নিটা তখন রেশ কেটেই গেছে, আর সামনেই রয়েছে বিস্তৃত গঙ্গা। সিএমএস স্যার আর ম্যাডাম দুজনে মিলে ভীষণ ফটোশ্যুট করলেন, এবং চট্টরাজ স্যার এবং মন্দিরা ম্যাম সবাই ভীষণ এনজয় করেছে। এই পিকনিকটি পুরোপুরি সিএমএস স্যারের ইচ্ছার ফসল। তিনি চেয়েছিলেন বলেই আমরা আমাদের চট্টরাজ স্যার এই প্ল্যানটি করেন, এবং শেষ পর্যন্ত আলটিমেটলি গ্র্যান্ড সাকসেস পায় এই পিকনিকটি। তার জন্য সিএমএস স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং তারপরে আসছি আমাদের অ্যাডমিন স্যার সুবিমল স্যার। তিনি এত সুন্দর গান গেয়েছেন আর আমাদের ভীষণ এন্টারটেন করেছেন। যাত্রা শুরু থেকে যাত্রা শেষ টোটালটাই উনি ভীষণ মজা করেছেন। তারপরে আসছি আমাদের বায়োকেমিস্ট্রি সুপ্রিয় স্যারের কথা, কারণ তিনি আমাদের যে রিফ্রেশমেন্টে অ্যারেঞ্জমেন্ট করেছিলেন তা ভীষণ ভালো ছিল, সবাই ভীষণ খুশি। ওই দিনটা একটু গরমই ছিল, আমরা এক্সপেক্ট করেছিলাম যে একটু ঠান্ডা থাকবে, কিন্তু সেই কারণে আমরা যে সমস্ত ক্রিকেট খেলার জিনিস সরঞ্জাম নিয়ে গেছিলাম, এত কড়া রোদ পড়েছিল, তাতে ক্রিকেট খেলা তো দূরস্ত। আমরা ঘরে বসেই বিভিন্ন মজার গেমস খেলছিলাম, ডাম্পস্টার্স থেকে শুরু করে আমাদের অ্যান্তাক্ষরী সব কিছু হচ্ছিলো, ফটোশ্যুট তো ছিলই। আরেকটা মজার কথা তোমাদেরকে শেয়ার করি, একজন ডাবওয়ালা, তাকে আমরা অর্ডার করেছিলাম প্রায় 35টা, সবাই একটা দুটো করে মিলে টোটাল 35টা ডাব আনতে। তো সেই কথা শুনে সে পালিয়ে গেছে, তা সে আর আসেনি। তোমাদের সাথে চারিদিকটা একবার শেয়ার করছি, কারণ বাকি রিসর্টগুলো বেশ সুসজ্জিত সুন্দর। এই তো এটা ইয়ের মতো, কিন্তু কিটির মতো আমাদের। দিয়ে গেছে ডাব, দিয়ে গেছে। ওকে বলেছি অর্ডার দিয়েছি একটা শ্বাসওয়ালা ডাব এনে, শ্বাসটা বের করে ওকে দিতে হবে। খুঁজে বেড়াচ্ছে। बस एक सनम चाहिए आशिकी के लिए, सांसों में तेरी अरे दियो मेरी ख्वाबों में तू। गुड हो गया। कितना प्यारा वादा इन मत वाली आंखों का, प्यार का तो तेरा कहना है जीवन मेरा, प्यार तो होना ही था, प्यार तो होना ही था। এরপরে আমাদের ডামশারাটস খেলায় কিন্তু সব থেকে ভালো দেখিয়েছিলেন আমাদের পাঠক স্যার। ভীষণ বুদ্ধি করে উনি কিন্তু সিনেমার নামটা খুব সুন্দরভাবে দেখিয়েছে। তারপরে এখান দিয়ে ভীষণ সুন্দর জাহাজগুলো যাচ্ছিল। এরপরে দুপুরে লাঞ্চের পালা। লাঞ্চে কিন্তু খুব সিম্পল মেনুই ছিল। স্যালাড ছিল, ভাত, মুগের ডাল, আলু ভাজা, ফুলকপি আলুর তরকারি, কাতলা কালিয়া, মাটন কারি, আমের চাটনি, পাঁপড় আর মিষ্টি দই। খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল।
বাট ভীষণ লাইটও ছিল তার সাথে, তো খেয়ে কারোর প্রবলেম হয়নি। আদিশ দুপুরে একটা ভাত ঘুম দিয়ে সুন্দর ফ্রেশ হয়ে গেছে, গুড়িয়ার সাথে হাই হি করছে। দেন বাচ্চাদের জন্য একটা এন্টারটেনমেন্টের ব্যবস্থা করা হয়েছিল, সেটা হচ্ছে 3জনই বাচ্চা ছিল, তো তাদের জন্য মিউজিক্যাল চেয়ার, বেশ ভালোই তারা এনজয় করেছে। शाम है क्या सागर जैसी आंखों वाली, ये तो बता तेरा नाम है क्या। ভালো লাগে না, সবাইকার লেগেছে, কেউ স্বীকার করুক না করুক সবাইকার লেগেছে। সরস্বতী পুজো হলো এমন একটা জিনিস যেখানে সবাইকার কিছু না কিছু ফিলিংস থাকে আর কি। এবারে তখন ওই তোর মনে গুনগুন করে উঠেছে, সবে যখন মনে আমার প্রাণ জেগেছে, পৃথিবীটা একটুখানি বদলে গেছে, ও কেন তখন হঠাৎ এমন, ও কেন তখন হঠাৎ এমন, বিনা কাজে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই। আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। আচ্ছা যাই হোক, এইটা সেই সময়কার গান যখন প্রাণে তোর মন জেগেছে, বুঝতে পারলি তো, মনে উড়ু উড়ু ভাব, গোলাপি রং লেগেছে। তো তখন আমাদের মার্কেটে একটা মেয়ের নাম খুব চলতো, না নীলাঞ্জনা নয়, নীলাঞ্জনা তখনও জন্মায়নি, মানে নীলাঞ্জনা সে আমার প্রথম প্রেম, নীলাঞ্জনা ওটা জন্মায়নি এখন। নীলাঞ্জনা তখন খুব বাজেই, আমি জানি না ও কি স্টেজে ছিল, যাই এনিওয়ে। তখন আমাদের মার্কেটে চলতো একটা মেয়ের নাম, সেটা হলো রুবি রায়। তো এই গানটা আমরা রুবি রায় গাইবো। অনুপ ঘাড় চুলগুলো হবে না, তোকে কি বললাম, চালা গানটা। গানের মাথার ওপর চাঁদ উঠেছে, ওই এমন সময় কোথায় গেলে, গিন্নি তুমি কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই এমন সময় কোথায় গেলে, গিন্নি তুমি কই 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 কই, চাঁদ উঠেছে ওই। ধুতরো ফুলের গন্ধে ভরা, দেখো কেমন কেওড়া তলা, ধুতরো ফুলের গন্ধে ভরা, দেখো কেমন কেওড়া তলা, এমন রাতে তোমায় ছাড়া, এমন রাতে তোমায় ছাড়া, কেমনে আমি রই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ। সন্ধ্যেবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে, রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। গিন্নি কোথায়? ওইখানে বসে আছে। আমি চুপি চুপি করে ঘরে ঢুকলাম, কালো রঙের আলমারি থেকে বোতল বার করলাম। এই রে, নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফের তা তাকের ওপর রেখে দিলাম, হ্যাঁ বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উকি দিলাম, গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞেস করলাম, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? গিন্নি, না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম, আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো, তেমন কিছু নয় অবশ্যই। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে দুপেক মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম।
আর গ্লাসটা আলমারিতে। এখনো পর্যন্ত কেউ কিছু আর্চ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক সমীরের বয়সটাই বা কি, গিন্নি কি বলছো, 30 বছর হয়ে গেল, দেখতে আরো বুড়োটে লাগে। আমি ভুলেই গেছিলাম সমীরের মেয়ের বয়স 30। তা ঠিক, সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বের করলাম। আলমারিটা আবার জায়গা বদলে ফেলো কিনা কে বলো। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিছিয়ে চট করে আরেক প্যাক ফেটে চালান দিন করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, হ্যাঁ ও গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। আমি গিন্নিকে, তুমি সমীরকে বুড়ো বললে? গিন্নি, এই বক বক করো না তো, বাইরে গিয়ে এসে বসে থাকো, এখন তুমি কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বের করে মজা সে আলমারিতে আরো এক প্যাক কিনলাম। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, এখনো কেউ কিন্তু কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে হাসতে হাসতে বললাম, তাহলে সমীর পাত্রী দেখছে? গিন্নি, শোনো, তুমি মুখে জলে ঝাপটা দিয়ে কোথাও চুপ করে বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের ওপর বসলাম। কিন্তু এখন অব্দি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, আর আমি ফটো ফ্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসে চলেছি, কারণ আমি এখনো নিই না, কি জানো নি না, না হ্যাঁ আমি আলু নিই না। দারুণ দারুণ। গুড গুড। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।